আচ্ছা, এখনকার দিনে আপনার এই মাটির জিনিসপত্রের চাহিদা কেমন? চাহিদা বা হাপ্পাসন নাই। আজকে হঠাৎ ইচ্ছে হলো গ্রাম থেকে ঘুরে আসি, তাই হুট করেই প্ল্যান করে ফেললাম। সবাই মিলে চললাম গ্রামের উদ্দেশ্যে। ঘুরে দেখলাম আমাদের সেই চিরচেনা গ্রাম। আমার পুরো ছোটবেলাটা এই গ্রামে কেটেছে। অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কথা রয়েছে এই গ্রামের সাথে। একটা কেমন যেন মায়া কাজ করে, তাই তো বারবার ফিরে আসি আমার এই মাতৃভূমি গ্রামে। আমরা যাব অটোতে। তো আমার ছেলে যাচ্ছে, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, সাথে আমার একজন অতিথি আছে, নাম বলা যাবে না। আমরা এখন যাচ্ছি গ্রামের বাসায়। তো আজকে গ্রাম, আমরা সবাই গ্রামকে ঘুরে দেখব। অনেকদিন ধরে গ্রামে যাওয়া হয় না, গ্রামের পরিবেশে থাকা হয় না। আপনাদের ভালো লাগবে, অনেক কিছু দেখাবো, মজা হবে। যাওয়ার আগে আমি প্রস্তুতি গ্রহণ করছি। আমি কিছু টাকা ক্যাশ আউট করে নিচ্ছি। আমি আপাতত আছি আমার নিজ এলাকা মন্দির পাড়াতে। এখান থেকে একটি অটো ধরে আমাকে যেতে হবে ঠাকুরগাঁও চৌরাস্তা। সেখান থেকে আরেকটি অটো ধরে আমাকে যেতে হবে ফারাবাড়ি। আসসালামু আলাইকুম। গ্রামের বাসা চামেশ্বরী। আমি একটা অটো খুঁজবো, দেখি একটা অটো পাইলে অটো নিয়ে যাবেন। চৌরাস্তা যাবেন, রাস্তা পার হইতে হবে। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটি কথা বলাই হয়নি। আমি বাংলাদেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় বসবাস করি। যাতে যাবো চৌরাস্তা। এই তুমি আর তোমার চাচ্চু, তোমার চাচ্চুকে সামনে দাও, সামনে দাও। আমরা পুরো পরিবার যাচ্ছি আজকে, না? হ্যাঁ, আজকে পুরো পরিবার ঘুরতে পেরেছি। না, নানি কই? এই যে আরেকজন আমাদের বাকি আছে, যিনি ভিডিও করতেছে, আমাদের ক্যামেরাম্যান, আমাদের পরিবারের আরেকজন সদস্য, সে তো সামনে আসতে পারবে না। অটোতে ওঠার পরে অটোটি চলতে শুরু করলো। এই মুহূর্তে আমি টাঙ্গন নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটি হলো ঠাকুরগাঁও বিখ্যাত টাঙ্গন ব্রিজ। আমাদের ঠাকুরগাঁও শহরে সবাই এই ব্রিজটি চেনে। আর এটি হলো ঠাকুরগাঁয়ের স্মৃতিসৌধ অপরাজয় ৭১। আমাদের এই শহরটি খুবই ছোট, কিন্তু দেখতে খুবই সুন্দর। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের ব্যস্ততম জায়গা ঠাকুরগাঁও চৌরাস্তা। অন্যান্য দিন আরো বেশি ভিড় থাকে। বললাম এখন যাইতে যতক্ষণ। তুমি কেন যাচ্ছ বলো? আমি কেন যাচ্ছি? আপনি যাচ্ছেন, তাই আপনি কেন যাচ্ছেন? আমি গেলে আমার সাথে সাথে তোমাকে যাইতে হবে। আমি ছাড়া তো আপনি যান না। তো কইছে কে? উঠে পড়লাম ঠাকুরগাঁও থেকে ফারাবাড়ি হাটের উদ্দেশ্যে একটি অটোতে। এখান থেকে ফারাবাড়ি হাটের ভাড়া হলো জনপ্রতি 25 টাকা। ঝট করে উঠে পড়লাম। মন যে আর মানছে না, কখন যাব আমি আমার সেই চিরচেনা মাতৃভূমিতে, যে গ্রামের কাদামাটি মেখে বড় হয়েছি। সেই গ্রামে রয়েছে আমার অনেক স্মৃতি। আজ সেই স্মৃতিচারণ হবে। ঠাকুরগাঁও জেলার মোটামুটি সবাই এই হাটটাকে চিনে, ফারাবাড়ি হাট নামে চিনে। আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন। তবে এই হাটটা অনেক পুরনো, অনেক এটা মেবি পাকিস্তান আমলের আগে থেকেও এই হাটটা ছিল। তো আমার বাপ দাদা সবাই এই হাটে বাজারঘাট করছে। এই হাটে দেখার মতো অনেক কিছু আছে। এখানে
শাক সবজি থেকে শুরু করে অনেক দোকানপাট আছে, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। মোটামুটি 10-12 গ্রামের মানুষ এখানে আসে হাট বাজার করে। চলুন আমরা সবাই মিলে হাটটা ঘুরে দেখি। এটাই হলো সেই বিখ্যাত ফারাবাড়ি হাট। ঠাকুরগাঁয়ের এমন কেউ নেই যে এই হাট চেনে না। এই হাটে রয়েছে আমার অনেক স্মৃতি। আমি যখন ছোট ছিলাম, আমার দাদা যখন বেঁচে ছিল, তখন এই হাটে আমি আমার দাদার সঙ্গে আসতাম। আমার আজও মনে আছে, এই হাটে আমার দাদা আমাকে নিয়ে আসতো, আদর করে কত কিছু খাওয়াতো। আজ সেই হাটের সব কিছুই আছে, হয়তো একটু পরিবর্তন হয়েছে। শুধু আমার দাদা নেই, রয়েছে আমার দাদার স্মৃতিগুলো। গ্রামের বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম কিছু মাছ নিয়ে যাই। তাই হাটের একটি মাছের দোকান থেকে কিছু মাছ কিনে নিলাম এবং মাছের দোকানদারের সাথে অনেকক্ষণ গল্প করলাম। তিনিও হাসি খুশিতে আমাদের সাথে গল্প করলেন। মাছ কেনার শেষে আমি যখন ফিরছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে এই মাটির জিনিসপত্র। আজও যে এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আমি অবাক। বাংলাদেশের অত্যন্ত পুরাতন ঐতিহ্য এবং হস্তশিল্প যেটাকে বলি, মাটির তৈজসপত্র, যেটা এখন আজকাল প্রায় বিলুপ্ত দেখাই যায় না। যেহেতু যুগ বদলে গেছে, যুগ আধুনিক হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, প্রযুক্তি বেড়ে গেছে, সেক্ষেত্রে এই যে হাতে তৈরি পোড়া মাটির যে জিনিসপত্রগুলো তৈরি হয়, এগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। তো একটা মানে বলতে গেলে বিরল, এখন আমরা এই হাটে এসে আমরা খুঁজে পেলাম যে এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায়। আমরা এই দোকানদারের সাথে কথা বলবো, প্লাস আমরা একটা কিছু কেনার চেষ্টা করবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কাকু, আপনি কেমন আছেন? আসি ভালো মোটামুটি। আচ্ছা, এই আপনার মাটির জিনিসপত্রের এই যে আপনার এই পেশা কতদিন ধরে করেন? এই পেশা এটা আমাদের বাপ দাদু 14-20 থেকে চলতে আছে। আচ্ছা, এখনকার দিনে আপনার এই মাটির জিনিসপত্রের চাহিদা কেমন? চাহিদা বা হাফ পার্সেন্টও নাই মানুষের। এখন তো হরেক মালে তাল দিয়ে দিলে। আচ্ছা, কি কি ধরনের জিনিসপত্র মানে শুধু কি এই হাড়ি, এই পাতিল, খেলনা ছাড়া আর বাড়তি কিছু? ও এটা খেলাধুলার মাল তৈরি করি। আর এখন এইটার পাশাপাশি কি অন্য কিছু করেন নাকি এটাই করেন? না, এইটা করি, আর অন্য কিছু করি। এটা তোমার চুয়ার পাট করি লেট্রিনের। আচ্ছা আচ্ছা, মানে এখন যে ওই যে টয়লেট নির্মাণের জন্য যে রিং গুলো প্রয়োজন হয়, ওগুলো আপনারা বানান? হ্যাঁ। আচ্ছা, মানে ওই দিক দিয়ে একটা চাহিদা আপনাদের ব্যবসা রানিং আছে, কিন্তু এই যে মনে করেন যে দৈনন্দিন জিনিসপত্র যেমন মাটির হাড়ি, পাতিল, প্লেট, এগুলো আর এখন আর চলে না? এইটা এখন চলে না। এখন ওই প্রয়োজন ছাড়া লোক নেয় না, যার প্রয়োজন ওহেনি ঠিক আছে, না নিলে চলে না। ওই মানুষে নেয়। আমরা আপনার কাছে একটা জিনিস কিনবো, যে আপনার ওই যে মাটির যে ব্যাংক, যেটাকে লক্ষ্মী পেঁচা বলে অনেকে, এইটা আমরা কিনবো। এটার দাম কত নেবেন? এরপরই আমি কাকুর কাছ থেকে একটি মাটির ব্যাংক কিনে নিই, খুবই স্বল্প দাম। সেই দামটা আর নাই বলি। মাটির ব্যাংকটা কেনার পরেও আমি কাকুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। তিনার পুরনো জীবনের অনেক কথা শুনলাম, আগের দিনের এই জিনিসগুলোর চাহিদার কথা শুনলাম। অনেক গল্প করার পরে আমি চলে গেলাম আমার দাদার ভিটের দিকে। ফারাবাড়ি হাট থেকে আরেকটি অটো ভাড়া করে চললাম গ্রামের বাসার উদ্দেশ্যে। আজও যে কাঁচা রাস্তা আছে, সেটি মাত্র আমাদের গ্রামেই দেখা যায়। আমাদের গ্রামে প্রবেশ করতে হলে এই গোরস্থান দিয়েই যেতে হয়। আর এখানেই রয়েছে আমার দাদার কবর। দাদার কবরটি দেখে থেমে গেলাম, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। মনে মনে দাদার সাথে কথা বলার চেষ্টা করলাম। কতদিন হলো দাদাকে দেখি না। পিছনে ব্যাগটা নিও। ও টাকাটা দীর্ঘ 1 ঘন্টা ভ্রমণ করার পরে পৌঁছে গেলাম আমার গ্রামের বাড়ি। এটাই হলো আমার গ্রামের বাড়ি। যদিও এই বাড়িটি হলো আমাদের নতুন ভিটা। আমাদের
আরেকটি ভিটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি পুরাতন ভিটা। যে ভিটায় জন্ম হয়েছে আমার দাদা, জন্ম হয়েছে আমার বাবা, আমার চাচা এবং আমিও। যে ভিটায় আমার পুরো ছোটবেলাটা কেটে গেছে, যেখানকার কাদামাটি মেখে আমি বড় হয়েছি। যে ভিটায় রয়েছে আমার হাজারো স্মৃতি, সেই ভিটায় চলে যাচ্ছি দাদার স্মৃতিগুলোকে মনে করার জন্য। আজ সেই ভিটায় যাওয়ার মতন নেই কোনো রাস্তা, রয়েছে একটি মেঠো পথ। কালের বিবর্তনে সব কিছু বিলীন হয়ে গেলেও রয়ে গেছে আমার দাদার স্মৃতিগুলো। চারিদিকে সবুজের সমারোহ, খুব উপভোগ করছি। আমার খুবই ভালো লাগছে। আমার সাথে আপনারা উপভোগ করুন। আমার বয়স হচ্ছে 29 বছর। 29 বছরের মধ্যে 15 বছর আমি এখানে, মানে আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। ওই যে আমার হাজব্যান্ড, সেই বাচ্চাকাল থেকে আমরা বুড়াবুড়ি হয়ে গেলাম। আসেন আমাদের পুরানো বাড়িতে যাই, কিন্তু এখন এখানে কোনো ঘর নাই। রাফি, তুই বলে ওয়ালাইকুম সালাম, তুই বলে মাদ্রাসা পড়তেছিস না, বাড়িতে কেন আসলি? এটা হচ্ছে আমার দেবর, এই যে দেখেন। আমার ছোটবেলা বলতে কি, আমি যখন বসতেই শিখিনি তখনই আমি এই ভিটাটাতে বড় হয়েছি। এটা একটা অনেক পুরাতন ভিটা। আমি এই ভিটাটার কথা বলতেছি, আমার বয়স যদি আমি হিসাব করি আমার বয়স 33-34 হবে। তো 33-34 বছর আগের এটা হলো ভিটা। এখানে একটা ঘর ছিল, অনেক বড় মাটির, গ্রামের যেটাকে কোঠা ঘর বলে। এখানে একটা মাটির ঘর ছিল, ওই পাশে মাটির ঘর ছিল, এইটা আমাদের আঙ্গিনা ছিল। তারপর এখানে একটা অনেক বড় লিচুর গাছ ছিল। এই লিচুর গাছগুলো পাকিস্তান আমলে লাগানো ছিল। আর ওখানে একটা অনেক বড় লিচু গাছ ছিল। এটা পুরাটাই আমাদের অনেক বড় একটা লিচুর বাগান ছিল, প্লাস একটা সুন্দর এখানে একটা বাড়ি ছিল। তো আমার দাদা মারা যাওয়ার কতদিন হবে? দাদা মারা যাওয়ার অক্টোবরের 15 তারিখে মারা গেছে। 6 মাস। আমার দাদা মারা যাওয়ার প্রায় 6 মাস। তো আমার দাদার বাবার ভিটা হলো এটা পুরাতন ভিটা। আমার দাদা এখানে বড় হয়েছে, আমি এখানে বড় হয়েছি, আমার বাপ চাচা সবাই এই ভিটায় বড় হয়েছে। তো এখান থেকে আমরা শিফট করি, কারণ এই রাস্তাটার যে এই ভিটাটা, যে বাড়িটা এখানে আগে, এই জায়গায় রাস্তা ছিল, একটা বড় সড়কের মতন ছিল, ওটা ছিল ব্রিটিশ আমলের রাস্তা। তো ওই রাস্তাটা রেকর্ড না হওয়ার কারণে রাস্তাটা মানুষ কেটে ফেলে দেয়, যার কারণে এই পাশে জনবসতি সব এখন দূরে দূরে চলে যায়। তো আমরাও বাধ্য ওই যে জনবসতি, আমাদেরও ঘরবাড়ি ওই রাস্তার ধারে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে অনেক স্মৃতি আছে আমার ছোটবেলার, বিশেষ করে আমার দাদার অনেক স্মৃতি আছে এই জায়গায়। এই জন্য এইখানে আসা। আসলে এগুলো একদিন হয়তো আমিও থাকবো না, এই স্মৃতিগুলো, এই ভিডিওগুলো থাকে যাবে, দেখতে আসলাম। তাই এখন আসলে এই পুরাতন ভিটা, আমাদের জমি পড়ে আছে, ভিটা পড়ে আছে, দেখার মতন কেউ নেই। আশেপাশে ওই আমাদের কিছু জমি আছে, এগুলোতে শুধু আবাদ হয়, আর কিছুই না। আর হয়তো একটা সময় চলে যাবে, সবাই ভুলে যাবে যে এই জায়গায় একটা ভিটা ছিল। আমরা যতদিন বাঁচে আছি মনে রাখবো, এরপরে সবাই ভুলে যাবে। কিছুদিন আগেও আমাদের ওই পাশে বাড়ি ছিল, ওই পাশে ঘর ছিল। আমরা রিসেন্ট এখান থেকে শিফট করছি। আপনাদেরকে ওই দূরে একটা জিনিস দেখাবো, যে ওখানে আমাদের এই গ্রামের, এটা যে আগে একটা ভালো গ্রাম ছিল, এখন এখান থেকে বাড়িঘর সব সরে চলে গেছে দূরে অন্যান্য জায়গায়। তো এই প্রায় 2-3 গ্রামের মানুষ, ওই সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমরা নামাজ পড়তাম। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ওই মসজিদে যাওয়ার মতন ভালো কোনো এখন রাস্তা নেই, তবে ওখানে একটা মসজিদ আছে। আশেপাশে কোনো বাড়িঘর পাবেন না, শুধু মসজিদ পাবেন। তবে এইটা যখন মসজিদ হয় তখন এখানে অনেক বাড়িঘর ছিল। বললাম না যে ব্রিটিশ আমলে যে রাস্তাটা ছিল, এটা কেটে দেওয়ার পরে, এই রাস্তাটা বিলীন হয়ে যাওয়ার পরে বাড়িঘর সব রাস্তার দিকে অন্যান্য জায়গায় সরে যায় দূরে দূরে, যার কারণে এখানে আর লোকজন থাকা হয় না। আমরাও এখান থেকে চলে গিয়েছি। আমার ইভেন আমরা সর্বশেষ পরিবার যারা এখান থেকে সরে গিয়েছি। এখনও আমাদের, একটু আগে আমি দেখাইলাম যে আমাদের ভিটা বাড়ির শেষ স্মৃতিচিহ্ন এখনও কিছুটা রয়ে গেছে, বাগান বাড়ি এখনও রয়ে গেছে। কিন্তু আসলে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মজার। আপনাদেরকে আমি আমার ওই মসজিদটা একটু ঘুরে দেখাবো।
প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মসজিদ প্রাঙ্গণে চলে আসছি। সবথেকে মজার বিষয় আপনাদেরকে বলি যে এই মসজিদে আসার মতন কোনো রাস্তা নেই। ক্যামেরাম্যান একটু ওই সাইডটা একটু দেখায় দেন যে মসজিদে আসার মতন কোনো রাস্তা আছে কিনা, এবং এই মসজিদের আশেপাশে কোনো বাড়িঘরও নেই। আমি যখন এই মসজিদে আসি তখন এই মসজিদে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। আমাদের সময় এই যে একটা মাটির কুয়া ছিল, এখনও দেখা যাচ্ছে এর অস্তিত্ব কিছুটা আছে। এই কুয়া থেকে আমরা ওই যে রশিওয়ালা বালতি নিচে ফেলে পানি তুলে বদনায় পানি নিয়ে তারপর আমরা উজু করতাম। পরবর্তীতে এই কুয়াটা নষ্ট হয়ে যায়, তারপরে এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। এই মুহূর্তে এই মসজিদে এখন দেখবেন যে যত গহীনে হোক বা যত অরণ্যেই হোক, মসজিদের এখন অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু সেদিক দিয়ে খেয়াল করলে মসজিদের কোনো উন্নয়ন নাই। এখানে পানি পাম্পের কোনো ব্যবস্থা নাই, যদিও ইলেকট্রিসিটি লাইন আছে। এখন যে বলি, এই মসজিদের যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা অনেক পুরাতন একটা ভবন। এইটার একটা পুনর্নির্মাণের প্রয়োজন আছে। তারপর এই মসজিদে একটা জিনিস আপনারা দেখবেন যে মসজিদে আপনারা যদি দেখেন যে এই যে মসজিদের মুসল্লি, এইটা যদি দেখেন এটা কাঠের, এটার এখানে একটা নতুন মুসল্লি দেওয়া দরকার। মসজিদের দরজাটা যদি দেখেন, দরজাটা অনেক পুরাতন হয়ে গেছে। তারপর এই মসজিদের একটা পুনর্নির্মাণের প্রয়োজন আছে। তারপর মসজিদের উপরে টিনের চাল অনেক পুরাতন, টিনের চাল এখন ফুটো হয়ে গেছে, পানি পড়ে। তারপরে মসজিদে একটা ভালো টয়লেটের ব্যবস্থা নেই, এখন ওখানে একটা টয়লেট আপাতত আছে। আপনারা যদি কেউ চান যে এই মসজিদটাকে আপনারা সহযোগিতা করবেন, ভালো একটা টয়লেটের ব্যবস্থা করে দিতে চান, তাহলে আপনারা করতে পারেন। আপনারা আমার কাছে পার্সোনালি যোগাযোগ করলে এই মসজিদের আমি ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিজে এসে দেখে যাবেন। এই মসজিদটা হলো, এটাকে সবাই বলে একটিয়া মসজিদ, মানে এককভাবে মসজিদটা এখানে আছে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তবুও এখানে মানুষ এখন আশেপাশে মানুষ এখনও এখানে নামাজ পড়তে আসে। 5 ওয়াক্ত নামাজ এখানে হয় কিনা জানি না। এখন এই মুহূর্তে আসরের আজান চলতেছে, আমি এখনও এখানে কাউকে আসতে দেখলাম না। তবে মসজিদটা যদি পুনর্নির্মাণ করা যায় বা এটার পিছনে যদি একটু ইনভেস্ট করা যায়, মসজিদটা একটু উন্নয়ন করলে খুব ভালো হয়। মসজিদটা দেখবেন যে আশেপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, আসার মতন কোনো জায়গা নেই। এখন এই পাশে একটা রাস্তা করে দেওয়ার মতো জায়গা আছে, এই রাস্তাটা আর একটু ভালো করে করলে আরও ভালো হতো, মানুষের জন্য সুবিধা হতো। খুবই একটা ভালো জায়গা। তবে আমার অনেক স্মৃতি আছে এই মসজিদের। যদি আমার যদি কখনো সামর্থ্য হয়, আমি এই মসজিদের জন্য কিছু একটা করার চেষ্টা করব। ধন্যবাদ। হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি কোনোই বিনোদন দিতে পারিনি, তবে চেষ্টা করেছি কিছু দেখানোর। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটি লাইক ও একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কোনো ভিডিও বানানোর, ভালো কোনো জায়গায় গিয়ে সেই জায়গার বর্ণনা দেওয়ার। যদি আমার উপস্থাপনা ও আমার কথা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও বানানোর উৎসাহ দেবেন। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আক্কাস বিন আশরাফ।